এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এটা তোমার জন্য আপু। কে দিয়েছে তোমাকে এটা? অবাক চোখে বাচ্চাটিকে প্রশ্ন করতে বাচ্চাটি দৌড়ে চলে গেল। টিস্যু পেপারটা খুব সুন্দর করে ফোল্ড করা এবং তাতে কিছু লেখা, যা না খুলে ঐন্দ্রিলা বুঝতে পারছে। মনে হাজার প্রশ্নের ঝুড়ি নিয়ে টিস্যু পেপারটা খুলতেই নীল কালির কিছু লাইন তার চোখে ভেসে ওঠে। লাইনগুলো এরকম: বেগুনি রংটা আগে ভালো না লাগলেও আজ রংটাকে অন্যরকম ভালো লাগছে, বড্ড আপন লাগছে। এখন আমি খুব কনফিউজড, এটা রঙের জাদু নাকি তোমার? লাইনগুলো পরে খানিকক্ষণ থম মেরেছিল। প্রথমত, আজ সে বেগুনি কাতান শাড়ি পরেছে, তার চিরকুটটা তাকে পাঠানো হয়েছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু কথাটা হলো কে পাঠিয়েছে? নিচে আসার পর থেকে মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। তারপর এই চিরকুট। মাথাটা কয়েক মিনিটের জন্য হলেও হ্যাং হয়ে গেল ঐন্দ্রিলার। নিজের মনকে শান্ত করার জন্য বেশ করে বোঝালো এটা কেউ তার সাথে মজা করছে। অহেতুক এসব নিয়ে পড়তে গেলে হলুদের মতো বিয়ের আনন্দ মাটি হয়ে যাবে। একে অভ্র নামক লোকটার জন্য হলুদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। এখন বিয়েতে নিজেকে কোনোভাবেই উত্তেজিত করতে চাচ্ছে না সে, তাই টিস্যু পেপারটা ছিঁড়ে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল সে। রাত 9টা। বেশ সব কাজ সম্পূর্ণ হবার পর এবার কনেকে স্টেজে আনা হয়েছে। বর কনের দম্পতিতে বেশ মানিয়েছে। ফটোগ্রাফার বিভিন্ন আঙ্গিকে তাদের ছবি তুলতে ব্যস্ত। স্টেজের একপাশে বসে গভীর নয়নে পিউ এই কাণ্ড কারখানাগুলো দেখছে। কোথাও যেন তার স্মৃতিগুলো বেশ তাজা হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলোটি এখন তার সারা জীবনের বাঁচার খোরাক। আচ্ছা, এমনও হতে পারে আহাস একদিন ঠিক ফিরে এলো। হতে পারে না? তাদের যে অপূর্ণ সংসারটা রয়েছে সেটা তখন সুন্দর করে সাজাবে পিউ। বিশ্বাসে নাকি মিলায় বস্তু। এই বিশ্বাসটা কি কখনো সত্য হবে না? একদিকে পিউ যেমন এক নজরে দিশাদের দেখে যাচ্ছিল, অন্যদিকে নীলাদ্রির নজরে শুধু পিউকে দেখে যাচ্ছিল। পুতুলের মতো একটা মেয়ে তার সামনে বসে আছে। কালো সিল্ক শাড়ি পরে আছে মেয়েটা। চুলগুলো সুন্দর করে খোপা করে রেখেছে। কানে শুধু একজোড়া ঝুমকো। এই মেয়েটাকে কোনো ভাস্কর্যের নিপুণ হাতের শিল্পকর্মের চেয়ে কম লাগছে না। তবে পিউর নজরে আক্ষেপ, হারানোর যন্ত্রণা, সুখ খুঁজে বেড়ানোর প্রচেষ্টাগুলো নীলাদ্রির নজরে এড়াল না। মেয়েটা না পাওয়ার পাল্লাটা এতটা ভারী হয়ে আছে যে তা পাওয়ার মাঝে দিব্যি নিজেকে আটকে নিয়েছে। একজন বন্ধুর সাথে কথা বলেছিল নীলাদ্রি পিউয়ের ব্যাপারে। বন্ধুটি শুধু একটা সাজেশন দিয়েছে, যদি সম্ভব হয় তবে যাতে আহাসের জায়গা পূরণ করার কোনো ওয়ে খোঁজা হয়। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো পিউ আহাসের প্রতি এতটাই সমর্পিত যে সে কাউকে সেটা করার সুযোগটুকু দিতে নারাজ। বিয়েটা শেষ হলে এ ব্যাপারে খালুর সাথে বিস্তারিত আলাপ করতে হবে নীলাদ্রিকে। মালা বদলের মালা খুঁজে বেড়াচ্ছে ঐন্দ্রিলা। কোথায় রেখেছে মনে নেই। মালার খুঁজে এদিক থেকে ওদিক ছুটে বেড়ানোর সময় কারোর সাথে খুব জোরে ধাক্কা লাগে ঐন্দ্রিলার। মাথা তুলে তাকাতেই মেজাজটা একেবারে খারাপ হয়ে যায় ঐন্দ্রিলার। কারণ সামনে দাঁড়ানো ব্যক্তিটি আর কেউ নয়, অভ্র চৌধুরী। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আজ সত্যি সত্যি সেটা ঘটে গেছে। এটার ভয় পাচ্ছিল ঐন্দ্রিলা। লোকটার কথা চিন্তা করলে যেখানে মাথায় আগুন জ্বলে যায় সেখানে লোকটা নির্লজ্জের মতো সামনে দাঁড়ানো। আজকের দিনটা গত দিনের মতো নষ্ট করতে চাচ্ছে না ঐন্দ্রিলা। অভ্রকে টোটালি পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে অভ্র বলে উঠে, প্রথমে যতটা সাহসী ভেবেছিলাম, এখন দেখছি তোমার মুখেই শুধু ফাফড়। আসলে তুমি আস্ত ভিতর ডিম। সরি। শুনলাম আমার এক থ্রেটে নাকি জ্বর বাঁধিয়ে একাকার করে ফেলেছ। অভ্র টিটকারির স্বরের কথাগুলো শুনে চোখ কুচকে তার দিকে তাকায়। ঐন্দ্রিলার চোখ জল জল করছে। পারলে এখনই চিবিয়ে খায় অভ্রকে। ঠোঁটের কোনায় হাসির রেখা টেনে শান্ত গলায় বলে, আপনার নিজেকে এতটা ইম্পর্টেন্ট মনে হয় যে আপনার মতো মানুষের কথায় আমি ভয় পাবো? আমি এখন আপনাকে জবাবটা দিইনি, কারণ আমি চাই না আমার জন্য আমার বোনের সব থেকে সুখময় দিনগুলোর কোনো ব্যাঘাত ঘটুক। তাই বুঝি? আপনার মাথায় কয়টা শয়তান আছে বলুন তো? কি মানে এই মাথা ভর্তি শুধু মানুষকে কিভাবে হেনস্থা করা যায় এসব না ভেবে ভালো কাজেও তো ইউজ করতে পারেন, তাই না? যেমন?
যেমন আপাতত আমার পথটা ছাড়লে বড্ড বেশি উপকার হতো কি না। আপনার ফালতু কথার জন্য আমার সময় নষ্ট হয়েছে। বিয়েতে এসেছেন, কোথায় খাবেন দাবেন তা না, আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন। সমস্যাটা কি? যদি বলি ভালো লাগে, যদি বলি তোমার পেছনে লাগতে ভালো লাগে। আবরের কথায় কয়েক সেকেন্ডের জন্য হলেও মাথা ফাঁকা হয়ে যায় ঐন্দ্রিলার। কি বলা উচিত তার জানা নেই। অব্র ধীরে ধীরে ঐন্দ্রিলার দিকে এগোতে থাকে। তখনই প্রিয়র আগমন ঘটে সেখানে। সে মূলত এসেছিল ঐন্দ্রিলাকে ডাকতে, মালা পাওয়া গেছে তাই। ভাইয়া, আপনি এখানে কি করছেন? পিউর কণ্ঠস্বরে অব্র খানিকটা দূরে সরে যায়। পিউ হঠাৎ আগমনে ঐন্দ্রিলাও ঘুর থেকে বের হয়। পিউয়ের চোখের হাজারো প্রশ্ন দেখে আমতা আমতা করে অব্র বলে, তোমাকে খুঁজছিলাম। আসলে আমি আর বাবা চলে যেতে যাচ্ছে, তাই ইনাকে জিজ্ঞেস করছিলাম তোমার কথা। অব্রের ডাহা মিথ্যা কথায় হতবাক হয়ে চেয়ে আছে ঐন্দ্রিলা। একটা লোক এত সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলতে পারে? তার থেকে অবাক হচ্ছেন এটা ভেবে যে এই লোকটা পিওর পরিচিত। অব্রের কথা শুনে পিও বলে, ও আচ্ছা, আপনাদের তো পরিচয় হয়নি। ঐন্দ্রিলা, উনি আমার ভাসুর, আকাশের বড় ভাই অভ্র ভাইয়া। আর অভ্র ভাইয়া তো ওকে চিনিনি, আমার খালাতো বোন ঐন্দ্রিলা। আকাশ ভাইয়ের বড় ভাই উনি? পিওর কথায় বেশ অবাক হয়ে প্রশ্নটি করে ঐন্দ্রিলা। তখন পিও ব্যাখ্যা করে বলে, হ্যাঁ, আসলে আমাদের বিয়ের সময় উনি দেশের বাইরে একটা কাজে ছিলেন, তাই আসতে পারেননি। আচ্ছা, যে কারণে আসা, চল, নিচে মালা পাওয়া গেছে। আর ভাইয়া চলুন, আমি বাবার সাথে দেখা করি। চল যাওয়া যাক। অব্র দেরি না করে পিউর সাথে বেরিয়ে যায়। ঐন্দ্রিলা কিছুক্ষণ বেকুবের মতো দাঁড়িয়েছিল। লোকটার সাথে আহাসের কোনো স্বভাবের মিল নেই, অথচ তারা নাকি দু ভাই। চট করে এই মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল তার। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। মনে মনে বলল, অভ্র চৌধুরী, তুমি খুকু দেখেছো, ফাঁদ দেখোনি। রাত 1টা, ছাদে দাঁড়িয়ে আছে পিউ। দিশার বিয়ে কমপ্লিট, সে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। বাড়িটা কেন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মামা মামির মনটাও ভালো নেই। দিশা মেয়েটার সাথে ছোট থেকে বড় হয়েছে সে, অথচ এখন মামা বাড়িতে তাকে দেখবে না পিউ, কারণ এখন তার আবাসস্থল তার শ্বশুর বাড়ি। আচ্ছা, মেয়েদের কেন এভাবে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়? হয়তো এটাই নিয়তির লিখন। মনটা আরেকটা কারণেও খারাপ। আজ শারমিন বেগম এবং আহানা বিয়েতে আসেনি। শারমিন বেগমের নাকি শরীর ভালো নেই, তবে পিউর খুব ভালো করে জানা আছে তিনি কেন আসেননি। হলুদের দিন যখন নীলাদ্রির সাথে পিউ কথা বলেছিল, সেটা শারমিন বেগমের ভালো লাগেনি। পিউ যখন তার খাওয়ার পর তাকে হাত ধোবার জায়গায় নিতে যাচ্ছিল, তখনই উনি বলে বসেন, ভালোই তো আছো দেখি। অহেতুক তোমার শ্বশুরমশাই তোমাকে নিয়ে চিন্তা করেন। কেউ দেখলে বলবে তুমি বিধবা। আচ্ছা, বিধবা হলে কি জীবনে হাসতে মানা, নাকি জীবনে বাঁচতে মানা? চোখ বন্ধ করে যখন প্রিয় কথাগুলো ভাবছিল, তখন কারোর পায়ের আওয়াজ শুনতে পায় সে। পেছনে ফিরে দেখে বজরুল সাহেব দাঁড়িয়ে আছেন। মুচকি হেসে প্রিয় তাকে বলে, কি বলবে মামু? রাত তো অনেক হয়েছে মা, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না, তুমিও তো জেগে আছো। ওই ঘুম আসছে না। দিশার মনে পড়ছে? ফাঁকা ফাঁকা লাগছে রে মা, কিছুই করার নেই। মেয়ের বাবা হলে এটা মেনে নিতেই হবে। মামুর কথায় আশ্বাস দিয়ে প্রিয় বলে, তুমি চিন্তা করো না, দেখবে তোমার মেয়েটা অনেক সুখে থাকবে ইনশাল্লাহ। চিন্তা কি বল, এক মেয়েকে নিয়ে আমার কতগুলো মেয়ে। মামুর মাঝে পিউ তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়। তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি পিউকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। আহাসের মৃত্যুর পর থেকে উনি পিউর জীবনটাকে আবার সাজানোর জন্য কম চেষ্টা করেননি, কিন্তু পিউর জিদের কাছে তাকে হার মানতে হয়েছে। পিউ মুচকে হেসে আবেদনের সুরে বলে, মামু, একটা কথা বলার ছিল। বল, শুনছি। আমিও বাড়ি যেতে চাচ্ছিলাম, কাল যেতে চাচ্ছিলাম, পরশু বৌভাতের দিন ওখানে থেকেই না হয় আসবো। বাবা বলেছিলেন মার শরীরটা ভালো নেই, যদিও বলেছেন আমার যেতে হবে না, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়। আমি শওকত ভাইয়ের সাথে কথা বলেছি, তুমি আমাদের বাসায় থাকবে। বদরুল সাহেবের কঠোর উত্তরে এরপর পিউর কিছু বলার থাকে না। তবু খানিকটা নম্র স্বরে বলে, 1 সপ্তাহ থেকেছি মামু, এতদিন বাপের বাড়ি পড়ে থাকাটা বোধ হয় ঠিক লাগে না। বাপের বাড়ি মানো এই বাড়িকে মামু, তাহলে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আচ্ছা, শিশুর শ্বশুর বাড়ির কথা বলিস তুই,
আমার মাথায় আসে না। যে মানুষটার জন্য সে বাড়ির সাথে জড়িত ছিলি সেই মানুষটাই তো নেই, তাহলে কিসের শ্বশুর বাড়ি? কি যায় আসে তুই এই বাড়িতে থাকলে? কি যায় আসে তুই তোর বৌমার দায়িত্বগুলো না মানলে? শোন, 2.5 বছর নষ্ট করেছিস, কিচ্ছু বলিনি। আর না, আমি আহাসের স্ত্রী মামু, এগুলো আমার দায়িত্ব। জানো, তুমি যখন হয়েছিলে আমি তখন ভার্সিটিতে পড়তাম, বলতে গেলে তোমার বয়সে। আর ছেলেদের এমনি ম্যাচুরিটি দেরিতে আসে। বাবা হওয়াটা কি সেটা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু যখন তুমি হয়েছিলে এবং দুলাভাই আমার কোলে প্রথম তোমাকে দিয়েছিল, তখন আমার মনে হয়েছিল তুমি আমার মেয়ে। দুলাভাইয়ের সাথে সাথে আমার একটি মেয়ে হয়েছে। আমার খুব লাগে যখন তোকে এভাবে কষ্ট পেতে দেখি। আমার একটা কথা রাখবি মা, জীবনটাকে একটা দ্বিতীয় সুযোগ কি দিবি? মামু, আমি তোকে বলছি না এখনই আবার বিয়ে কর আর সংসার কর। আমি চাচ্ছি আহাসের স্মৃতি থেকে বের হও। যে চলে গেছে সে চলে গেছে। মামু, আমার জীবন কিন্তু থেমে নেই। তাহলে কেন আমি আহাসের বিধবাকে তোর মধ্যে দেখতে পাই? কেন আমার সেই প্রাণোচ্ছল পিউমাকে দেখতে পাই না? যেদিন আমি আবার আমার পিউমাকে দেখতে পাবো সেদিন আমি মেনে নিব তোর জীবন থেমে নেই। যা ঘুমিয়ে পড়। মামুর কথাগুলোর প্রত্যুত্তর পিওর ছিল না। বদরুল সাহেব কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান নেন। পিওর সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে, দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, দ্বিতীয় সুযোগ তাও কি সম্ভব? আমি জীবনে দ্বিতীয় সুযোগ দিতে রাজি হলেও কি জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দেবে? আশ্বিন মাস চলছে, অথচ বৃষ্টির ব্যাগ দেখে মনে হচ্ছে আষাঢ়। আজ সারাদিনের মুষলধারে বৃষ্টি হয়েছে, 1 মিনিট বিশ্রাম নেই। অফিসের গেটে দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা। কোথায় এতক্ষণে তার বাড়ি যাওয়া হয়ে যেত, কিন্তু মরার বৃষ্টি তাকে এখানে আটকে রেখেছে। একটা রিক্সা নেই রাস্তায়, আরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির দাপটে চশমাটা বারবার মোছা লাগছে, বারবার পানি পড়ে ঘোলা করে দিচ্ছে দৃষ্টি। না, এভাবে দাঁড়িয়ে থাকলে আর বাড়ি যাওয়া হবে না আজ। এদিকে শরীফ সাহেব আধা ঘন্টা যাবৎ ফোন করে যাচ্ছেন। এবার ব্যাগটা মাথায় দিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটা শুরু করলো ঐন্দ্রিলা। হঠাৎ কোথা থেকে একটা গাড়ির শাক করে এসে তার সামনে দাঁড়ায়। আচমকা এভাবে গাড়িটার সামনে এসে ব্রেক করায় একটু হলেও ভয় পেয়ে যায় ঐন্দ্রিলা। ওর মনে হয়েছিল এই বুঝি ওর গায়ের উপর চালিয়ে দিবে গাড়িটি। বুকে ফু দিয়ে নিজেকে শান্ত করলো। এবার খানিকটা চড়া গলায় বলল, চোখ কি পকেটে রাখেন নাকি? এত জায়গা থাকতে গায়ের উপর দিয়ে চালানোটা কি খুব প্রয়োজন? আর একটু হলে তো আমাকে উপরে পাঠানোর পুরো ব্যবস্থা করে দিয়েছিলেন। যত সব ফালতু পাবলিক। এবার গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের মানুষটি বেরিয়ে আসে এবং খুব স্বাভাবিক ভঙ্গিমাতে বলে, এত সহজে তোমাকে উপরে দিলে যে তোমার শাস্তিটা অনেক কম হয়ে যাবে। ঐন্দ্রিলার সামনে অব্র দাঁড়িয়ে আছে। অব্রের চোখের দিকে তাকাতে ঐন্দ্রিলার ভয় লাগছিল, চোখ দিয়ে যেন তাকে ভস্ম করে দিবে। ঐন্দ্রিলার বোঝা হয়ে গেছে লোকটা তার কাণ্ডের ব্যাপারে জেনে গেছে। তা নিজেকে শান্ত রেখে অব্রকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি চাই? আমি তোমাকে বিবাহিত মহিলাদের আমার নাম্বার দিতে বলেছি। আমি কাকে আপনার নাম্বার দিয়েছি? তাই তাহলে আমার নাম্বারে এই সপ্তাহ জুড়ে কেন বিভিন্ন পুরুষেরা ফোন দিচ্ছে এবং বলছে আমি নাকি তাদের ওয়াইফদের ডিস্টার্ব করেছি, চিরকুট পাঠিয়ে প্রেম নিবেদন করেছে? আমার নাম্বার দিয়েছি দিশার বিয়ের দিন। একজন তো আমার নামে থানাতেও জিডি করে দিয়েছেন। আপনি যে পরিমাণে লজ্জা করতেই পারেন, আমাকে কেন এগুলো শোনাচ্ছেন? তুমি কি সত্যি কিছু জানো না? না, আমি জানি না। বিয়ের দিন তোমার ফোন পাচ্ছিলে না বলে আমার ফোন তুমি নাওনি। আমার নাম্বার থেকে এই মেসেজগুলো তুমি করোনি। ওই মহিলাদের হাজব্যান্ডের কাছে আমার কথা বলে চিরকুট পাস করোনি। ঐন্দ্রিলার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে অব্র। এখন কিভাবে নিজেকে ছাড়াবে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এসব কাজ সে অব্রকে মজা দেখানোর জন্যই করেছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা বুঝতে পারেনি। এতটা শক্ত করে হাতটা ধরেছিল অব্র যে এক সময় ব্যথায় কুকে ওঠে ঐন্দ্রিলা। অব্রের রাগ থেকে বাঁচার কোনো উপায় না দেখে একটা সময় একটা সাংঘাতিক কাজের সিদ্ধান্ত নেয় ঐন্দ্রিলা। খুব জোরে চিৎকার করে ওঠে সে। আশেপাশের লোক জড়ো হলে বলে, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছে, আমি চিনিও নাই নাকি। আর এদেশের লোকেদের একটা খুব ভালো স্বভাব আছে, যখনই শুনে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছে কোনো কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়বে। নিজেকে হিরো যে প্রমাণ করতেই হবে।
আশেপাশের লোকগুলো ঐন্দ্রিলার কথা শুনে বেশ রেগে হুক্কা ফুয়া করতে আরম্ভ করে। ঐন্দ্রিলার এমন একটা কাজের জন্য আগ থেকে প্রস্তুত ছিল অভ্র। এবার হ্যাচকা টানে নিজের সাথে ঐন্দ্রিলাকে মিশিয়ে বলে, বাবু বুঝছি তো তুমি রাগ করেছ, তাই বলে সবার সামনে আমাকে চিন্তা মনে করবে? দেখো, স্বামী স্ত্রীর মাঝে এমন ভুল বোঝাবুঝি হয়তো, তাই বলে এভাবে রাস্তায় সিনক্রেট করো না। হ্যাঁ, দেখুন, আমরা স্বামী স্ত্রী মিটপাট করে নিব, প্লিজ ভাববেন না। বলে অতর্কিতে ঐন্দ্রিলাকে কোলে তুলে নেয় এবং গাড়িতে বসে গাড়ির দরজাটা আটকে দেয়। আশেপাশের লোকগুলো বেশ ঠাট্টার ছলে বলে, আজকালের ছেলেমেয়েরা এত বেশি নকশা করে আর বলতে আমরা তো ভাবছি আসলেই কি ডিস্টার্ব করেছে। চলেন চলেন আমাদের কাজে যাই। গাড়িতে বসে ইচ্ছা মতো ছটফট করতে থাকে ঐন্দ্রিলা। মেজাজটা অতিরিক্ত হয়ে আছে। কোথায় লোকটাকে শাস্তা করতে চেয়েছিল, এখন নিজের শাস্তা হচ্ছে। আপনি গাড়ি থামাবেন নাকি আমি চিৎকার করব? করেছিলে তো, কিছু হয়েছে? দেখুন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। গাড়ি থামান বলছি। আরেকবার যদি কথা বলেছ তাহলে এই মুখ কিভাবে বন্ধ করা যায় আমার জানা আছে। কি করবেন? হ্যাঁ, কি করবেন? এবার গাড়িটা থামিয়ে আচমকা ঐন্দ্রিলার চুল মুঠো করে নিজের কাছে টেনে নিজের ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় ঐন্দ্রিলা হতবাক হয়ে যায়। চোখ অটোমেটিক বিস্ফোরিত রূপ নেয়। একটা সময় দু হাত দিয়ে অভ্রকে ইচ্ছে মতো ধাক্কা কিল খুশি মারতে থাকে, কিন্তু ইটের শরীরটা সরাতেই পারছে না। অভ্র যেন অনেক বেশি শক্তি দিয়ে তাকে নিজের আবেশে আটকে রেখেছে। একটা সময় ঐন্দ্রিলা হাল ছেড়ে দেয়। রাগে ব্যথায় ঐন্দ্রিলার চোখ থেকে নোনা জলের সরিটা গাল বেয়ে পড়তে থাকে। ঐন্দ্রিলার গাল ভেজা অনুভূত হতেই অভ্র তাকে ছেড়ে দেয়। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে অভ্রের। কঠিন গলায় তাকে বলে, তোমাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম, বোধহয় সেবার ডোজটা খুব কম হয়ে গিয়েছিল। কি ভেবেছো আমি টের পাবো না? কি হলো, চুপ করে আছো কেন? তোমার জন্য আমার নামে একজন জিডি অব্দি করেছে। আমাকে থানায় হাজিরা দিতে যাওয়া লেগেছে। কেন আমি বিবাহিত মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে আমি কিনা তাদের ডিস্টার্ব করি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি মেয়েদের দেখলে লোভ সামলাতে পারি না? আমি লুচ্চা? আমি কত মেয়ে জীবন নষ্ট করেছি তার কোনো হিসাব নেই। তোমাকে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিতে আসলে পরিণতি এমনই হবে, তুমি শুনোনি। এবার তোমাকে দেখাবো জীবন নষ্ট হলে কেমন লাগে। মানে কি কি করবেন আপনি? আমার সাথে অসভ্যতা করে আপনার মন ভরেনি? ভাঙা কণ্ঠে প্রশ্নগুলো জিজ্ঞেস করলেও অভ্র কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলো। ঐন্দ্রিলা বারবার গাড়ি থামাতে বললেও যেন কোনো কথা তার কানে যাচ্ছে না। ঐন্দ্রিলার মাথায় আপাতত কিছুই আসছে না। মনটা কেন যেন খারাপ কিছুর আভাস পাচ্ছে। অভ্রের মাথায় এখন কি চলছে কিচ্ছু বুঝতে পারছে না ঐন্দ্রিলা। কেন এই লোকটার পিছনে লাগতে গেল সে? নিজের উপর রাগ লাগছে। নিশার বিয়ের দিন ঐন্দ্রিলার মাথায় চট করে একটা দুষ্ট বুদ্ধি খেলে যায়। পিউ চলে গেলে দৌড়ে গিয়ে অভ্রের পেছনে গিয়ে ধীর গলায় বলে, একটু শুনবেন? হুট করে তাকে ডাকায় অভ্র খানিকটা তবদা খেয়ে যায়। ঐন্দ্রিলা এত মিষ্টি করে কথা বলছে, এটা যেন কল্পনাতে সম্ভব হতে পারে। চোখ কুচকে তীক্ষ্ণ কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, আমাকে বলছো? জি, আসলে কিছু কথা বলার ছিল। বলো। সরি। হ্যাঁ, জি, আসলে আমি আপনাকে চিনতাম না। আপনি পিউয়ের ভাসুর জানলে আমি কখনোই আপনার পেছনে লাগতাম না। আমরা তো কাইন্ড অফ রিলেটিভের মধ্যেই পড়ি। বলুন, আগে যা করেছি বা হয়েছে আমিও ভুলে যাচ্ছি, আপনিও ভুলে যান প্লিজ। দরকার কি বলুন খামোকা শত্রুতা রাখার? ঐন্দ্রিলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না অভ্র। হাঁ করে কিছুক্ষণ তাকে থেকে চাপা স্বরে বলে, তুমি কি মাথায় কোথাও ব্যথা পাইছো? জি না, এত বুদ্ধিমানের মতো কথা বলতেছো। আর ইউ ওকে? হ্যাঁ, আমি তো ঠিক আছি। আমার কি হবে? ওহ, ভালো সুবুদ্ধি হয়েছে তাহলে। আরেকটা হেল্প লাগতো প্লিজ। আপনার মোবাইলটা দিবেন? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না, একটু ইমার্জেন্সি ছিল। আচ্ছা ঠিক আছে, এই নাও, আমি নিচে আছি, কাজ হয়ে গেলে দিয়ে যেও। জি শিওর। অভ্র লক খুলে মোবাইলটা ঐন্দ্রিলার হাতে দিয়ে চলে গেল। যে ভাবার সেই কাজ। মোবাইলটা হাতে পেতে প্রথমে নিজের মোবাইলে ফোন করলো ঐন্দ্রিলা। নিজের কিছু বিবাহিত কাজিনের মোবাইলে মেসেজ পাঠালো। আরও সুবিধা হলো যখন দেখলো ফেসবুকে লগ ইন করা। সুন্দর মতো লগ আউট করে আবার লগ ইন করতে গেলেই অপশন আসলো ফরগট পাসওয়ার্ডের। ব্যাস, নিখুঁতভাবে অভ্রের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিল সে। ইমেল আইডিটাও নিজের মোবাইলে টুকে নিল। এতটা ইজি হবে এটা কল্পনার বাইরে ছিল ঐন্দ্রিলার। নিজের পিঠে নিজেই চাপড় দিয়ে বলল, বাহ, সে তোর দ্বারাই সম্ভব।
তারপর আর কি, সব হিস্টোরি রিমুভ করে সুন্দর মতো ভদ্র মেয়ের মতো অভ্রকে মোবাইলটা ফেরত দিয়ে দিল। তারপর কিছু টিস্যুতে সুন্দর করে অভ্রের নাম্বারটা দিয়ে বিয়েতে উপস্থিত সব আপু ভাবিদের বিলি করে বেড়াচ্ছিল আর বলেছিল, ওই যে কালো স্যুট প্যান্ট পরা জেল দিয়ে চুল স্টাইল করে রাখা লোকটিকে পাঠিয়েছেন, আমি তো নিতেই চাইনি, তারপর আর কি জোর করে দিল, আপু দুলাভাইকে দিয়ে আচ্ছা মতো শাসিয়ে দিও তো। এরপর অভ্রের আইডিতে লগ ইন করে নিজের কাজিনদের নানাভাবে বিরক্ত করতে লাগে ঐন্দ্রিলা। ভেবেছিল তার ভাই কিংবা দুলা ভাইয়েরা অভ্রকে ফোন করে শাসাবে, কিন্তু ঐন্দ্রিলা ভুলে গিয়েছিল তার এক বোনের হাজব্যান্ড ওসি, উনিই মূলত থানাতে জিডি লিখেছেন। হঠাৎ ব্রেক পড়ায় ঐন্দ্রিলা তার ভাবনার জগৎ থেকে বের হয়। অভ্রকে মজা দেখাতে চেয়ে হয়তো মাত্রা ছাড়িয়ে ফেলেছিল সে, সেটার পরিণতি এখন তাকে ভুগতে হচ্ছে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতে দেখলো গাড়িটা একটা কাজী অফিসের সামনে দাঁড়ানো। অভ্র কঠোর কণ্ঠে বলল, নামো গাড়ি থেকে। আমরা কাজী অফিসে কি করছি? খানিক ভীত গলায় জিজ্ঞেস করে ঐন্দ্রিলা। তার প্রতি উত্তরে অভ্র বলে, কাজী অফিসে মানুষ কি করে? নিশ্চয়ই এখানে মুখ দেখাতে আসে না কেউ। এখন এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবে? মানে কি ফাজলামি পেয়েছেন? বিয়ে কি মুখের কথা নাকি? যে সকালে মনে হলো আজ আমার কোনো কাজ নেই, চলো বিয়ে করা যাক, আমি আপনার মতো একটা লোককে কখনোই বিয়ে করব না। বেশ ক্ষিপ্ত কণ্ঠে ঐন্দ্রিলা কথাগুলো বলে। ঐন্দ্রিলার কথা শুনে মুচকি হেসে অভ্র উত্তর দেয়, বিয়ে তো তোমাকে করতেই হবে। তুমি যেমন আমার সম্মানের 12টা বাজিয়েছ, ঠিক সেইভাবে তোমার বাবা আর ভাইয়ের সম্মানের 12টা বাজাতে আমার 2 মিনিটও লাগবে না। আমি আপনাকে বিয়ে করব না, ব্যাস। বেশ। বলে কাউকে ফোন করে বলতে লাগে, হ্যালো, মনমোহন কলেজের শিক্ষক শরীফ আহমেদ, ওনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানাও। উনি ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশ করানোর অঙ্গীকার দেন। নকল রিপোর্ট জেডি করো, ওনাকে যেন কালকের মধ্যে সাসপেন্ড করা হয়, কুইক। ঐন্দ্রিলার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বাবা যিনি কিনা জীবনের এতগুলো বছর শিক্ষকতা নামক পেশাকে দিয়েছেন, ছাত্রদের কাছ থেকে টাকা তো দূরে থাক, উনি টিউশনে অবধি করেননি, শুধু কলেজ কর্তৃপক্ষের কাছে সৎ থাকার জন্য। তিনি তার পেশায় সবসময় সৎ থাকার চেষ্টা করেছেন। আজ কিনা রিটায়ার্ড করার 6 মাস আগে তাকে এতটা বাজে অপবাদ পেতে হবে। অভ্রের প্রতি ঘৃণাটা যেন আরো গাঢ় হচ্ছে। ভেবেছিল তার কাছে ক্ষমা চেয়ে সব মিটমাট করবে, কিন্তু এখন ক্ষমা চাইতেও তার বিবেকে বাজছে। অভ্র ফোন কেটে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে বলল, আমি খুব খারাপ একটা মানুষ, এবার কি বিয়েটা করবে? আপনাকে আমি ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। ঘৃণা করার জন্য সারা জীবন পাবে, এখন তাড়াতাড়ি ডিসিশন নাও। আমি বিয়ে করতে রাজি। তাহলে চলো, দেরি করলে তোমার লস। বলে গাড়ি থেকে বেরিয়ে পড়লো অভ্র। ঐন্দ্রিলাকে টেনে গাড়ি থেকে বের করলো। ঐন্দ্রিলার কাছে তার NID ছিল, আর অভ্র আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল, যার কারণে আধা ঘন্টার মধ্যেই ঐন্দ্রিলা আহমেদ থেকে ঐন্দ্রিলা চৌধুরী হয়ে গেল ঐন্দ্রিলা। মনের মাঝে হাজারো প্রশ্নের উকি মারছে। সব থেকে যেটা ভাবাচ্ছে তা হলো বাসায় যেয়ে কি উত্তর দিবে বাবাকে। বাবাকে কি বলবে, দাদা ভাইকে কি বলবে। মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে পিউর। কারণ হলো নীলাদ্রি নামক লোকটি বৃষ্টি বিধায় এনজিও থেকে ছুটি নিয়েছিল। সে ভেবেছিল একটা লম্বা ঘুম ঘুমাবে বিকালে, কিন্তু হলো কোথায়? উদ্দেশ্যে জুড়ে বসার মতো নীলাদ্রি বিকেলে বেলায় এসে বসে আছে বাড়িতে। উদ্দেশ্য পিউকে নিয়ে তার বন্ধুর কাছে যাবে। পিউর মানা করার পরও মামু তাকে জোর করে লোকটার সাথে পাঠিয়েছে। একে মনের বিরুদ্ধে নীলাদ্রির সাথে বেরিয়েছে, তার উপরে প্রগতির সারণীর জ্যামে আটকেছে। মেজাজ কার না খারাপ হবে, জ্যাম যেন ছাড়ার নাম নেই। এদিকে নীলাদ্রি গাড়ি রেখে কই যে গেছে তারও হদিস নেই। জ্যাম ছাড়তে লাগলে খেয়াল করলো নীলাদ্রি দৌড়াতে সে গাড়িতে উঠলো, পুরো কাক ভেজা যাকে বলে। এমনিতে ভীষণ মেজাজ খারাপ উপরে নীলাদ্রির অদ্ভুত কাজে বেশ বিরক্তির স্বরে জিজ্ঞেস করলো, পিউ কোন মহাভারত অশুদ্ধ হয়েছিল যে আমাকে গাড়িতে একা রেখে ছুট লাগিয়েছিলেন? তখনই নীলাদ্রি একটা প্লাস্টিকের থলে পিউর হাতে ধরে স্বাভাবিক ভঙ্গিমাতে বলল, এতে গরম গরম পেঁয়াজু আর চপ আছে। আইসক্রিম আনতে চেয়েছিলাম, কিন্তু একে বৃষ্টি, উপরে আইসক্রিম খেলে শরীর খারাপ করবে। খালার হাতের মতো মজা না হলেও বেশ ভালো খেতে। নীলাদ্রির কথা শুনে প্যাকেটটা খুলে দেখে আসলে প্যাকেটে পেঁয়াজু আর চপ রয়েছে। পিওর আশ্চর্যের যেন সীমা নেই। এই লোক বৃষ্টির মধ্যে এগুলো আনতে ছুটেছিল। লোকটা কখন কি করে তার আসলে ঠিক নেই।
এই কথা সত্ত্বেও বৃষ্টি হলে পিওর ভাজা পোড়া খেতে সেই লাগে, কিন্তু এটা নীলাদ্রির জানার কথা নয়। তবে কি সে নিজের জন্য এগুলো এনেছে? তা হবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি, কারণ নীলাদ্রি মোটেই ভাজা পোড়া খেতে ভালোবাসে না। তার কথা জিমে যে এত সুন্দর বডিটা তেলের ড্রাম খাবার জন্য সে বানায়নি। তবে এগুলো শুধুমাত্র পিওর পছন্দ বলে সে এনেছে। কিন্তু কেন? প্যাকেটটা প্রচুর গরম বোঝাই যাচ্ছে। নীলাদ্রি দাঁড়িয়ে থেকে এগুলো ভাজিয়ে এনেছে। পিও অবাক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভেজে একেবারে ভেজা কাকের মতো লাগছে নীলাদ্রিকে। পরনের সাদা শার্টটা গায়ের সাথে লেগে রয়েছে। চুল থেকে এখনও টুপ টুপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। আপন মনেই গাড়ি চালিয়ে যাচ্ছে। লোকটাকে এখন কেন যেন ততটা বিরক্তিকর লাগছে না। চোখ দিয়ে আমাকে গিলে খাওয়া বাদ দিয়ে এগুলো খাও। ঠান্ডা হয়ে গেলে খুব বাজে খেতে লাগে। মনে হবে ঠান্ডা তেলে চুবানো আটার দলা খাচ্ছ। ট্রাস্ট মি। নীলাদ্রির কথা শুনে সাথে সাথে চোখ সরিয়ে নেয় পিউ। নীলাদ্রির কথা শুনে বেশ লজ্জাও পায় সে মোটেই নীলাদ্রিকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল না। এভাবে না বললেও পারত নীলাদ্রি। খানিকটা ক্ষুব্ধ স্বরে পিউ বলে উঠল, আমার বয়ে গেছে আপনাকে দেখতে, আর এগুলো যখন আপনি এনেছেন তখন আপনিই খান। আমি তো তৈলাক্ত জিনিস খাই না। 7 দিন তোমার সামনেই তো ছিলাম, তোমার তো জানার কথা। আর আমি এগুলো তোমার জন্য এনেছি। আমি কি বলেছি আনতে? তা বলনি, তবে এগুলো যে তোমার ভালো লাগে তা তো আমার জানা আছে। আপনি কিভাবে জানেন? এটা এমন কোনো বড় ব্যাপার নয়, ইচ্ছে থাকলেই জানা যায়। তুমি আজব মেয়ে। কোথায় ভিজে ভিজে তোমার জন্য এগুলো দাঁড়িয়ে থেকে গরম গরম ভাজিয়ে আনলাম। কোথায় থ্যাঙ্কস দিবে তা না, এখন যদি আমার জ্বর বাঁধে সেবা তো তুমি করবে না। হ্যাঁ, সব আমার কপাল। উদ্ধার করেছেন এত কিছু কিনে এনে। জানতাম খোটা তো দিবেনই, এখন জ্বরটা বাঁধলে আমার দোষ হবে। আসলে কি বলুন তো, আপনি এগুলো ইচ্ছে করে করেছেন যাতে যখন তখন আমাকে খোটা দিতে পারেন। পিউ বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথাগুলো বলল। পিউর কথা শুনে হু হু করে অট্ট হাসিতে ফেটে পড়ে নীলাদ্রি। মেয়েটার মধ্যে এখনও সেই কিশোরীর ছাপটা রয়ে গেছে। নীলাদ্রির হাসিটা খুব সুন্দর। কোনোদিন কোনো পুরুষকে এত সুন্দর করে হাসতে দেখেনি পিউ। খুব অমায়িক একটা হাসি। পিউ আর তাকাতে পারছে না। একটা অদ্ভুত আকর্ষণীয় ব্যাপার আছে নীলাদ্রির মধ্যে। এটা আগেও বেশ কিছুবার খেয়াল করেছে, কিন্তু পাত্তা দেয়নি। তাড়াতাড়ি চোখ সরিয়ে বাহিরের দিকে তাকালো পিউ। বৃষ্টির ব্যাগ কমেনি, বরং বেড়েই যাচ্ছে। আচ্ছা, মানুষের মনের উপর কি প্রকৃতির কোনো প্রভাব রয়েছে? নয়তো যাকে কিনা পিউর এত বিরক্তিকর লাগে তার হাসিকে সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলার উপক্রম হতো না। না, মোটেও না। রাত 8টা। আয়েশার চেম্বারে বসে আছে নীলাদ্রি এবং পিউ। আয়েশা একজন সাইকোথেরাপিস্ট, নীলাদ্রির কলেজ ফ্রেন্ড। সেই জন্য পিউর ব্যাপারটা ওর সাথে শেয়ার করেছে। যদিও পিউ এর ব্যাপারটা খুব সিরিয়াস কেসের মধ্যে পড়ে না, কিন্তু কেসটা অনেক ডেলিকেট। আর সব থেকে বড় সমস্যা, পিউ কখনোই তার কোনো কিছু নীলাদ্রির সাথে শেয়ার করতে রাজি নয়। আয়েশা একা একটি মেয়ে এবং আগেও এমন একটি কেস হ্যান্ডেল করেছে, তাই সেটাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য আয়েশা পরামর্শের খুব প্রয়োজন নীলাদ্রির। আয়েশা নীলাদ্রিকে বাইরে ওয়েট করতে বলল। নীলাদ্রি পিউকে চোখের ইশারা করে বোঝালো সে আছে, সে বাইরেই আছে। নীলাদ্রি যাবার পর থেকে আয়েশা খুব সুন্দরভাবে পিউকে বলল, মুবাশিরা, তাই তো? আমরা প্রথমে নিজেদের পরিচয়টা দিই। আমি আয়েশা সিদ্দিকী, পেশায় একজন সাইকোথেরাপিস্ট। মুবাশিরা জাহান, একটা এনজিওতে চাকরিতে আছি। আচ্ছা মুবাশিরা, চলো ওই সোফাতে বসবে, আমরা শুধু গল্প করব। অফ হোয়াইট কালারের সোফাটায় বসতে ইঙ্গিত করে আয়েশা। প্রিয় প্রথমতে খানিকটা ইতস্তত করলেও পরে গিয়ে সোফাটায় বসে। সোফাটা বেশ হেলানো টাইপ, অনেকটা রকিং চেয়ারের মতো। সিনেমায় সাধারণত ওইভাবে কনসাল্ট করতে দেখা যায় রোগীরা এমন একটা সোফা কাম চেয়ারে বসে নিজের সব কিছু বলতে থাকে এবং সাইকোথেরাপিস্টই রেকর্ড করতে থাকে। কিন্তু বাস্তব জীবনে এমন হয় এটা জানা ছিল না পিউয়ের কাছে নিজেকে একজন খুব তার ছেঁড়া মানুষের মতো মনে হচ্ছে, লাইক সাইকোপ্যাথ। সোফায় বসতে বসতে ঠাট্টার ছলেই বলে বসে, আমি কিন্তু পাগল নই। আমি জানি তুমি পাগল নও, আমিও পাগলের ডাক্তার নই। আমি শুধু তোমার সাথে গল্প করব।
কারোর সাথে গল্প করলে বুঝি সেটা রেকর্ড করতে হয়? তুমি খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে। আমি আমার পেশায় অভ্যস্ত। যার সাথেই গল্প করি সেটা রেকর্ড করি, তাই তুমি ব্যতিক্রম হবে না। আচ্ছা পিউ, ছোটবেলার সবচেয়ে সুখময় স্মৃতি কোনটা তোমার? আমার তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, একবার বাবা আমার জন্য একটা গোলাপি রঙের সাইকেল কিনে এনেছিলেন। সেটা আমার খুব ভালো লাগতো, কিন্তু মা কোনোদিন সেটা চালাতে দেননি। মেয়ে মানুষ ঢিঙ্গিদের মতো সাইকেল চালাবে এটা মায়ের একদম পছন্দ ছিল না। তিনি আমাকে সবসময় বলতেন আমি নাকি মেয়েদের কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তোমার ছোটবেলায় সব থেকে কষ্টের মুহূর্ত কোনটি? না বলতে চাইলে আমি জোর করব না। না, তেমন কিছু না। আমার বাবা যখন মারা যান সেটা আমার জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত ছিল। বাবা আমার জীবনের অনেক বড় একটা অংশ ছিলেন। উনি আমাকে অন্যভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। উনি কখনো আমাকে বেঁধে রাখেননি। যখন যা করতে চেয়েছি সেটার ছুট দিতেন। আমার খুব নাচতে ভালো লাগতো। মার ব্যাপারটা ভালো না লাগলেও বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করান। বাবা মারা যাবার পর যদিও মামু আমার কোনো কিছুতে কোনো কমতি রাখেননি, তবে কোথাও যেন খুব ফাঁকা লাগতো আমার। আমার তো কোনো ভাই বোন ছিল না। বাবাই আমার সব থেকে ভালো বন্ধু ছিলেন। বাবা মারা যাবার পর আমি কারোর সাথে নিজের মনে কথা বলতে পারতাম না। আমার কথা বলার সাথেই যেন চলে গিয়েছিল। পিওর গলা ধরে এসেছে। আয়শা বুঝতে পেরে কথাটা পাল্টে দিল। আচ্ছা মুবাশিরা, তোমার কিশোরী সময়ের কথা বলো। সেই সময়টা তো মন উড়ু উড়ু থাকে, হঠাৎ করে ভালো লেগে যায় কাউকে। তোমার কি কেউ ছিল? না, সবসময় গার্লস স্কুল কলেজে পড়েছি আমি। ছেলেদের সাথে কথাই হতো না। মা আমাকে আমার কাজিনদের সাথেও বেশি কথা বলতে দিতেন না। বাপ মরা মেয়ে, মামার বাড়ি থাকি। যদি কোনো উঁচু নিচু হয়ে যায় তবে একটা লোক আমাকে চিঠি দিত। পড়তে ভালো লাগতো, কিন্তু একদিন মায়ের হাতে পড়ে যাওয়ায় আমি আর ভয়ে লোকটার চিঠিগুলো নিতাম না। পড়ে থাকতো মামুর লেটার বক্সে। একটা সময় চিঠি দেওয়াটা বন্ধ হয়ে যায়। হয়তো লোকটা বিরক্ত হয়ে গিয়েছিল। আয়শা খানিকটা থেমে প্রশ্ন করে, আয়েশের সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? আয়শার প্রশ্নে মুচকি হেসে বলে, আমাদের বিয়ের কথা চলছিল। আমাকে যেদিন ও বাড়ি থেকে দেখতে এসেছিল সেদিন ওনার সাথে প্রথম দেখা। একটা ক্রিম কালারের চেক শার্ট এবং জিন্স পরে এসেছিলেন। বেশ হ্যান্ডসাম লাগছিল দেখতে। চুলগুলো জেল দিয়ে বেশ পরিপাটি করা, খুব গাম্ভীর্যের চাপ ছিল। সেদিনই ওনার সাথে আমার প্রথম দেখা। প্রথম দেখায় ভালোবেসে ফেললে? এমন কি ছিল যে তার জন্য নিজের পুরো জীবনটা এভাবে কষ্ট করছো? বেঁচে তো নামেই আছো, আসলে তো ভেতর থেকে একটি মরা মানুষ। সে হাসতে গেলেও দুবার ভাববে। চুপ। আসলে তো কে এমন ছিল যা এখনো তাকে ভুলতে পারছে না পিউ? অপেক্ষায় বসে আছে, হয়তো সে ফিরবে। কেন এতটা ভালোবাসে পিউ তাকে? আয়শার প্রশ্নটি পিউর ভিতরটিকে কেন জানায় প্রশ্ন করতে বাধ্য করেছে। কেন এতটা ভালোবাসে সে আহাসকে? বাড়ির গেটের বাহিরে গাড়িতে বসে রয়েছে ঐন্দ্রিলা এবং অভ্র। খুব ভয় পাচ্ছে ঐন্দ্রিলা। বাবা কিংবা ভাই যদি জানতে পারে তবে কি উত্তর দিবে তাদের? হাত পা যেন অবশ হয়ে আসছে। আজকে এখানে বসে থাকার প্ল্যান তোমার? অভ্রের নির্বিকার প্রশ্নে ঐন্দ্রিলা করুণ চোখে তার দিকে তাকায়। তার কি করা উচিত কিছুই মাথায় আসছে না। একটা বিকেলে তার জীবনটা এভাবে পাল্টে যাবে কল্পনাতেও ছিল না। এদিকে শরীফুল সাহেব 2-3বার ফোনও করে ফেলেছে। ভাঙা কণ্ঠে বলল, আমি বাড়ি যাব প্লিজ, বাবা ওয়েট করছে। তুমি হয়তো ভুলে গিয়েছো আজ আমাদের বিয়ের প্রথম রাত। তোমাকে আজ আমার সাথে থাকতে হবে। আপনি এমন কেন করছেন? আমার সর্বনাশ তো করেই ফেলেছেন। আর কি চাই? আমি তো আপনার কথা মতো আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে প্লিজ আমাকে যেতে দিন। এবার অভ্র এক হাতে ঐন্দ্রিলার মুখ চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোমার কি মনে হয় তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে? কি বলেছিলে? আমি নাকি চরিত্রহীন, আমি নাকি লুচ্চা, কত মেয়ে জীবন নষ্ট করেছি তার ঠিক নেই। যখন ক্লেম দিয়ে দিয়েছ তবে সেটা প্রুভ করার দায়িত্ব তো আমার, তাই না? এবার আমার আসল রূপটা তুমি দেখবে। একটা সময় ব্যথায় কুকে ওঠে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার চোখ থেকে অবিরাম পানি পড়িয়ে যাচ্ছে। আবৃর দেখেও না দেখার ভান করে। আর আগে মাথা তার ঠিক নেই। পারলে জ্যান্ত কবর দেয় ঐন্দ্রিলাকে।
মজার ঠাট্টা একপাশে, কিন্তু তার এতদিনের সম্মান, এতদিনের তৈরি করা ইমেজ পুরো ধুলোয় মিশে গেছে। অভ্র চৌধুরী আজ অভ্র চৌধুরী হয়েছে নিজের যোগ্যতায়। এমনও দিন গেছে 2 ঘন্টাও ঘুমায়নি, কারণ সে তার বাবার টাকায় প্রতিষ্ঠিত হতে চায়নি। 31 বছরের এত বড় একটা বিজনেস এম্পায়ার তৈরি করা চারটেখানি কথা নয়। সেদিন যখন ওসি তাকে ফোন দিয়ে থানায় আসার কথা বলেছিল, তার থেকে হয়তো লজ্জাজনক কিছুই তার জন্য ছিল না। কমিশনার আঙ্কেল পরিচিত না থাকলে হয়তো এটা একটা নিউজ হয়ে যেত। তাও যে মানুষ তা জানে না সেটা নয়, অফিসের কানাঘুষা হচ্ছে। 1-2টা ক্লায়েন্টও এ ব্যাপারে নিয়ে জানতে চাচ্ছে। সব মিলিয়ে রাগ খুব যেন মাথায় ঝেঁকে বসেছে। ঐন্দ্রিলাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। ঐন্দ্রিলাকে একরকম ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে বের হলো। তারপর ঐন্দ্রিলার সাইডের দরজাটি খুলে শক্ত হাতে ঐন্দ্রিলাকে হিড় হিড় করে টানতে টানতে বাসায় নিয়ে যাবার চেষ্টা করলো। ঐন্দ্রিলা বারবার তার হাত ছাড়াবার চেষ্টা করছে। একটা ছাড়িয়ে ফেললো। ঐন্দ্রিলা পেছনের দিকে দৌড় লাগায়, কিন্তু বেশি দৌড় যেতে পারে না। অভ্র তাকে ধরে ফেলে, তারপর কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়িটা শহর থেকে বেশ দূরে, একটা 1তলা বাড়ি। মেঘের ভেলাতে শিফট হবার আগে একটা সময় এখানে থাকতো অভ্র। ঐন্দ্রিলাকে নিয়ে মেঘের ভেলায় ওঠা সম্ভব নয়, তাই শহর থেকে দূরে এই বাড়িটিতেই নিয়ে এসেছে। ঐন্দ্রিলা ইচ্ছে মতো কিলঘুষি দিয়ে যাচ্ছে অভ্রকে, তাতে অভ্রের কিছুই যায় আসছে না। একটা অন্ধকার রুমের ব্যাডের উপর একরকম ঐন্দ্রিলাকে ছুঁড়ে মারে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে ঐন্দ্রিলার। বাড়িটিতে কেউ নেই। রুমটি অন্ধকার হলেও একটা আলো ছাড়া আবছা আভা আছে, তাতে অভ্রের রুদ্রমূর্তি দেখা যাচ্ছে। অভ্র কাছে আসতে লাগলে এক প্রকার চিৎকার করে কাঁদতে লাগে ঐন্দ্রিলা। প্লিজ যেতে দিন আমায়, আমার সব তো শেষ করে দিয়েছেন, এবার আমাকে মুক্তি দিন। আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আমি কোনোদিন আর আপনার পেছনে লাগবো না। প্লিজ আমার আত্মসম্মানটুকু নষ্ট করবেন না, হাত জোর করছি। তাহলে বুঝতে পারছো আত্মসম্মানহানিটা কতটা গুরুতর? আজ আমি তোমার সাথে কিছু করে তোমাকে পচার জন্য ফেলে দিলে কি হতে পারে? আমার কিচ্ছু আসবে যাবে না, তোমার বাবা ভাইয়ের সম্মানহানি হবে, তোমার সম্মানহানি হবে, যেমনটা আমার হয়েছে। ঐন্দ্রিলার বাহু টেনে তাকে নিজের কাছে নিয়ে এসে চাপা স্বরে কথাগুলো বলে অভ্র। একটু থেমে আবার বলে, তোমার কারণে আমার এতদিনের রক্তঘামে গড়ে তোলা রেপুটেশনে আঘাত এসেছে। তুমি কল্পনাও করতে পারবে না তুমি আমার কতটা ক্ষতি করেছো। সমস্যা নাই, আমি তোমাকে ছুঁয়ে দেখবো না। আমি তোমার সাথে সংসার করার জন্য তোমাকে বিয়ে করিনি। বাসায় বিয়ের তোড়জোড় করছে আমার, তাই একটা উপায় লাগতো। তুমি আমার উপায়। 1 সপ্তাহের মধ্যে তোমার বাড়ি আমার বাবা ও ছোটো মা যাবে। চাইলে মানা করে দিতে পারো বিয়ের জন্য, তাতে আমার আপত্তি নেই। তবে ভেবো না আমি তোমাকে ডিভোর্স করে দিব। তুমি যদি কোনোদিন কাউকে বিয়ে করতে চাও, তখন আমি সার্টিফিকেটটা শো করব। তোমার বাবা ভাইয়ের সম্মানহানি হবে। তোমার সম্পূর্ণ ভরণ পোষণ আমার থাকবে, কিন্তু স্ত্রী যে সম্মান সেটা তুমি আমার কাছে কখনোই পাবে না। আমি তোমাকে আমার বইয়ের অধিকারও দিব না, আবার শান্তিতে কারোর হতেও দিব না। তোমার জন্য আমার যতটা হেনস্থ হতে হয়েছে সব উসুল করেই ছাড়বো। বলে সেখান থেকে চলে যায় অভ্র। ঐন্দ্রিলার মাথা যেন পুরো ফাঁকা হয়ে আছে। জীবনটা এভাবে পাল্টে যাবে কল্পনাতেও ছিল না। যে মানুষটাকে সে দেখতে পারে না সে তার বর, কিন্তু সেটা শুধুই এবং শুধু কাগজের নাম মাত্র। জীবনে কখনো প্রেম নামক জিনিসটির প্রশ্রয় দেয়নি সে। বান্ধবীরা সব সারাক্ষণ নিজেদের এবং তাদের বয়ফ্রেন্ডদের গল্প তার কাছে করত, কিন্তু ঐন্দ্রিলার একটি কথা, সে তার বরের সাথে প্রেম করবে। কোনো ছেলে প্রপোজ করলেও সেটার কখনো হ্যাঁ সুযোগ উত্তর দেয়নি। সে বিয়ের আগে প্রেম করবে না, অথচ আজ এমন এক সন্ধ্যায় অভ্র চৌধুরীর সাথে তার বিয়ে হয়ে গেল। কি অদ্ভুত না? এই বিয়ে নাকি কোনো বিয়ে নয়, একটা নামের সম্পর্ক। এমন একটা কাটা হয়ে রবে এই বিয়েটা, যেখানে সেটাকে গিলতেও পারা যাবে না, আবার বেরও করা যাবে না। গলায় আটকে থাকবে সারাটি জীবন। একটা সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ঐন্দ্রিলা। রাত 3টা। রুমের লাইট অন করতে অভ্র দেখে ঐন্দ্রিলা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অভ্র খেয়াল করলো বৃষ্টির কারণে রুমটি বেশ ঠান্ডা। ঐন্দ্রিলার ভেজা জামা শুকিয়ে গেছে। কাছে যেতে মুখে একটা মোচড় লাগলো। মেয়েটার চোখ মুখ ফুলে আছে। কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে গেছে। চোখের পানি শুকিয়ে গালে রাখা হয়ে আছে। এমনটা অভ্র তো চায়নি, কিন্তু রাগের বশে এমন কাজ করে ফেললেও বিয়েটা হয়তো না করলেই হতো। তখন এতটা রাগ উঠেছিল যে ভালো মন্দের জ্ঞানটুকু ছিল না। যাকে এখন যদি ঐন্দ্রিলা তাকে সামাজিকভাবে বিয়ে না করতে চায়, তাহলে অভ্র তাকে জোর করবে না। এমনিও এই বিয়ে নামক সম্পর্কে নিজেকে সে জড়াতে চায় না। এখন শুধু সকালের অপেক্ষা। তাদের বাসায় সবাই বসে আছে। শরীফুল সাহেবের যেন চিন্তার শেষ নেই।
মেয়েটা সারা রাত ফোন ধরেনি, একটা সময় পর ফোনটা বন্ধ দেখাচ্ছে। নীলাদ্রি যেখানে যেখানে ঐন্দ্রির যাবার সম্ভাবনা রয়েছে সেখানে খোঁজ লাগিয়েছে। আয়শার চেম্বার থেকে সরাসরি পিউকে নিয়ে নিজের বাসায় আসে সে। পিউ এখানে সারা রাত ছিল। বদরুল সাহেব বসার রুমে শরীফুল সাহেবের সাথে বসা। শরীফুল সাহেবের বিপি এখন বেড়ে আছে। পিউ তাকে তেঁতুল পানি খাওয়াচ্ছে। মেয়ে তার অতি আদরের, কিছুতেই মেনে নিতে পারছেন না মেয়ের এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা। 24 ঘন্টা না হওয়ায় কোনো পুলিশ রিপোর্ট করতে পারেনি। আর আজকালকার পুলিশ রিপোর্ট লেখাতে গেলে তার মেয়ের নামে যা তা কথা বলবে। মেয়েটার কি কোনো বিপদ হলো? আচ্ছা, তোমার মেয়েটা বেঁচে আছে তো? শরীফুল সাহেবের কথা শুনে বদরুল সাহেব বলেন, এভাবে ভেঙে পড়লে হয় শরীফ ভাই? আপনি তো এত দুর্বল মানুষ নন। হঠাৎ তাহলে কি হয়েছে? ইন্দ্রিমার কিচ্ছু হয়নি। মেয়েটা হয়তো কোনো ঝামেলাতে আটকে গেছে। আমাদের মেয়েকে তো আমরা চিনি, ও অনেক ভালো মেয়ে, খুব দায়িত্ববান। নিশ্চয়ই কিছুতে আটকে গেছে। এদিকে নীলাদ্রির দিকে যেন তাকানোই যাচ্ছে না। মাথাটা 2 হাত দিয়ে চেপে সোফায় বসে পড়ে সে। সারা রাত কম খোঁজাখুঁজি তো করেনি সে। নীলাদ্রিকে এমন দেখতে কেন জানি পিউর একেবারেই ভালো লাগছে না। এই কয়দিন লোকটাকে যতটুকু দেখেছে, লোকটাকে হাসি ঠাট্টা করতেই দেখেছে সে। ধীর পায়ে হেঁটে তার পাশে বসে পিউ। কাদু হাত দিয়ে শান্ত গলায় বলে, ঐন্দ্রি ঠিক চলে আসবে দেখবেন। কাল তো আবহাওয়া ভালো ছিল না, হয়তো কোথাও আটকে গেছে। আমি ভাই বলার যোগ্য নই পিউ। নীলাদ্রির অসহায়ত্ব কোথাও যেন পিউকেও নাড়িয়ে দিচ্ছে। কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে। আচ্ছা, এই খারাপ লাগাটা কি ইচ্ছু আছে? তা না হলে নীলাদ্রির এভাবে ভেঙে পড়া দেখে পিউর কেন খারাপ লাগছে? হঠাৎ খেয়াল করলো পিউ কেউ জোরে বেল বাজাচ্ছে। পিউ ছুটে যেয়ে দরজা খুলতে দেখলো ঐন্দ্রি দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। ঐন্দ্রিলার উপর দিয়ে ঝড় চলে গেছে এমন মনে হচ্ছে। চুল উস্কো খুস্কো, চোখের নিচে কালি, গর্তে ঢুকে গেছে এমন লাগছে। মুখ ফোলা, মুখ ফুসকে বেরিয়ে এলো পিউয়ের। ঐন্দ্রি! এর কথা শুনে সবাই দরজার কাছে ছুটে যায়। ঐন্দ্রিকে দেখে যেন ধরে প্রাণ আসে শরীফুল সাহেবের। মেয়েকে জড়িয়ে চোখের পানি ছেড়ে দেয় তিনি। ভাঙা গলায় বলতে থাকেন, মারে কোথায় ছিলি? তোকে কোথায় না খুঁজেছি। একটা ফোন তো ধরতে হয় নাকি? ফোন কেন ধরলি না? আসলে বাবা। তুই ঠিক আছিস তো মা? বাবার মুখে এমন কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কালকের কথা যদি বাবা জানে, কি উত্তর দেবে? একটা সামান্য ঠাট্টা মজার মাসুল তাকে এভাবে দিতে হবে বুঝতেই পারেনি। নিজেকে কোনো মতে সামনে ধীর গলায় বলল, বাস সাইটে যাওয়া লেগেছে, বৃষ্টিতে আটকে ছিলাম, ফোনটা চুরি হয়ে গেছে। আর কোনোভাবে তোমাকে জানানোর উপায়ও ছিল না, সব নাম্বার ফোনে। আমি ভেবে পাইনি কি করব। সরি বাবা, আর এমন হবে না, আমাকে ক্ষমা করে দাও। বলে ঐন্দ্রিলা কেঁদে দিল। নিজেকে ধরে রাখায় দুষ্কর হয়ে পড়েছে তার কাছে। এই প্রথম বাবাকে মিথ্যা বলেছে। নিজের ভেতরটা যেন তুলপাড় হয়ে যাচ্ছে। অব্র চৌধুরীর জন্য আজ তার এই পরিস্থিতি। কেন এই লোকটা তার জীবনে এলো? না এলে তো এমনটা হবার কথা ছিল না। বাবাকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদছে ঐন্দ্রিলা। শরীফুল সাহেব সান্ত্বনা দিয়ে বললেন, হয়েছে হয়েছে, তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, এই অনেক। আর কাঁদতে হবে না, যা ফ্রেশ হয়ে নে। বাসার আর কেউ ঐন্দ্রিলাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না। ঐন্দ্রিলাকে সবাই ছোটবেলা থেকে দেখে আসছে। শরীফুল সাহেবকে সে কোনোদিনই মিথ্যে কথা বলেনি। যত বড় দোষ ত্রুটি করুক না কেন, বাবা যদি জিজ্ঞেস করে তবে সে সত্যি কথাটাই বলে এসেছে। যেহেতু সে বলেছে বৃষ্টির জন্য আটকে পড়েছে, তাহলে আসলেই তাই হয়েছিল। এসবের মধ্যেও নীলাদ্রির চোখ ঐন্দ্রিলার দিকে স্থির। কিছু তো হয়েছে। ঐন্দ্রিলা সবার চোখ ফাঁকি দিলেও তার চোখকে ফাঁকি দিতে পারবে না। এবং বিষয়টা খুব বড় একটা ইস্যু। ঐন্দ্রিলা যদি এখন না বলতে চায় তবে থাক, পরে তার থেকে শুনে নেওয়া যাবে। ঐন্দ্রিলাকে খুব এলোমেলো লাগছে নীলাদ্রির কাছে। কিছু একটা তো হয়েছে যেটা তাকে খুব কষ্ট দিচ্ছে। নীলাদ্রি শুধু একটা কথাই বলল, ঐন্দ্রি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমার কি হবে, একটু ক্লান্ত, এই আর কি। আচ্ছা, তুই রেস্ট নে। ঐন্দ্রিলা তার রুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে বেশ কিছুক্ষণ বসে থাকে শাওয়ারের নিচে। সে এখন আর আগের ঐন্দ্রিলা নয়। সে এখন এমন একটা মানুষের স্ত্রী
যাকে সে ঘৃণা করে। অভ্র এক কথার মানুষ, সে যেহেতু বলেছে সে 1 সপ্তাহের মধ্যে তার বাবা মাকে পাঠাবে, তাহলে তাই। বাড়ির সামনে পৌঁছে দেবার সময়ও সে সেটাই বলেছে। শুধু রাতের কথাগুলো থেকে একটাই পার্থক্য, যদিও ঐন্দ্রিলা চায় তবে সে বিয়েতে রাজি নাও হতে পারে, কিন্তু এটা কোনো সলিউশন নয়। একদিনের জন্য হলেও বিয়েটা তো হয়েছে, আর এটা কোনো ফায়জলামি নয়। বেশ, বিয়ে যখন হয়েছে তবে সেটাই হবে। অভ্র চৌধুরী এবং তার মাঝের দাবার গোটির খেলাটা একটু পাল্টে গেছে। ঐন্দ্রিলার সৈন্য এখন পরাজিত, তা বলে কি ঐন্দ্রিলা হার মেনে নিবে? কখনোই না। বিয়ের এই খেলাটার যদি শুরুটা অভ্র চৌধুরী করে তবে শেষটা ঐন্দ্রিলা করবে। আজ সে ভাবছে সে ঐন্দ্রিলাকে হারিয়ে ফেলেছে, ঐন্দ্রিলার সব শেষ করে ফেলেছে, কিন্তু না, সেটা হবে না। বিয়ে করতে চান তিনি, ঐন্দ্রিলা বিয়ে করবে, কিন্তু সেই বিয়েটা কোনো কাগজের বিয়ে হবে না, সঠিক অর্থে স্বামী স্ত্রীর বিয়ে হবে। ওইটা ঐন্দ্রিলার ভাগ্য। ঐন্দ্রিলা চাইলেও এই ভাগ্যটিকে অস্বীকার করতে পারবে না, কিন্তু সে কেন একা সাফার করবে? অভ্র চৌধুরীকেও সাফার করতে হবে, একই আগুনে জ্বলতে হবে। এটা যদি ঐন্দ্রিলা করতে না পারে তবে তার নাম ঐন্দ্রিলা আহমেদ থুকু, ঐন্দ্রিলা চৌধুরী নয়। ওয়াশরুম থেকে বের হতেই দেখে নীলাদ্রি সেখানে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি সূক্ষ্ম চোখ আসার পর থেকেই ঐন্দ্রিলাকে নিপুণভাবে দেখে যাচ্ছে। চোখে যে তার অনেক প্রশ্ন, এটা বুঝতে বাকি নেই ঐন্দ্রিলার। মুচকি হেসে নীলাদ্রিকে বলল, দাদা ভাই কিছু বলবি? কাল কোথায় ছিলি? বললাম তো সাইটে। কিভাবে গিয়েছিলি? নীলাদ্রির প্রশ্নগুলো যারার রূপ নিয়েছে। ঐন্দ্রিলার বুঝতে বাকি নেই নীলাদ্রি কেন এভাবে যারা করছে। নীলাদ্রি কিছুটা হলেও তার মিথ্যাটাকে বুঝে ফেলেছে, কিন্তু কালকের ঘটনাগুলো সে চাইলেও নীলাদ্রিকে ব্যাখ্যা করতে পারবে না। কি হলো বল, কিভাবে গিয়েছিস? গাড়িতে, অফিসের গাড়িতে। কিন্তু দারোয়ান তো তোকে নাকি ব্যাগ মাথায় করে বেরিয়ে যেতে দেখেছে, এবং অফিস থেকে নাকি কোনো গাড়িতে তোকে যেতে দেখেনি। দাদা ভাই, আমি ক্রিমিনাল নই যে এভাবে তোকে প্রশ্নের উত্তর করতে হচ্ছে। আমাকে বোনকে সামান্য প্রশ্নটুকু করতে পারি না? পারবি না কেন? তবে এভাবে যেন আমি একটা ক্রিমিনাল, ক্রাইম করে বাড়ি ফিরেছি। কাল আমি বাসে আসছিলাম, তখন বস ফোন দেয় ক্লায়েন্টের সাথে সাইটে যেতে হবে নাকি। আমি তো বলেছি আমার ফোনটা হারিয়ে ফেলেছি। ঐন্দ্রিলা একরকম জোর দিয়ে কথাগুলো বলে, আসলে ফোনটা কোথায় সে জানে না। অভ্রের সাথে ধস্তাধস্তিতে হয়তো গাড়িতে পড়ে গেছে। নিচের দিকে তাকিয়েছিল ঐন্দ্রিলা, তখন নীলাদ্রির স্বাভাবিক ভয়েসে বলে, মিথ্যা কথা যারা বলে তারা কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে পারে না। মিথ্যা বলার সময় এই কথাটা মাথায় রাখা উচিত। তুই যে মিথ্যা বলায় নস, সেটার প্রমাণ তোর চোখ। বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছে যে তুই আমাকে মিথ্যে বলেছিস। ব্যাপার না, আমি তোকে বিশ্বাস করি। এমন কোনো কাজ তুই করবি না যার জন্য বাবাকে সম্মানহানির সম্মুখীন হতে হয়। রেস্ট নে বলে নীলাদ্রি রুম থেকে বেরিয়ে যায়। নিজেকে আজ অনেক অসহায় লাগছে ঐন্দ্রিলার। নিজের ভাইয়ের সাথে চোখের কথা বলতে হবে, এটা কখনো ভাবেনি সে। এটার মাসুল অভ্র চৌধুরীকে দিতেই হবে। ঐন্দ্রিলাদের বাসার রুমে শৌকত সাহেব এবং শারমিন বেগম বসা। শৌকত সাহেবের বড় বোন চাঁদনি বেগমও এসেছেন। অভ্রকে নিজের ছেলের মতোই ভালোবাসেন তিনি। এই ভাতিজাগুলো তার প্রাণ, একজন তো নেই, তাই অভ্রের প্রতি তার ভালোবাসা যেন আরও বেড়ে গেছে। অভ্র বিয়ে করতে চায় এটা ভেবে যেন খুশিতে তার মাথা ঠিক নেই। 2 দিন পর আসার কথা ছিল ঐন্দ্রিলাদের বাড়ি, তিনি আজই চলে এসেছেন। কি এমন আছে সেই মেয়ের ভিতরে যে যে ভাতিজা সারা জীবন বিয়ে করবে না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছিল, সে কিনা এই 1 মাসের ভেতরে তাকে বিয়ে করতে চায়। শৌকত সাহেবের অপোজিটে বদরুল এবং শরীফুল সাহেব বসা। বদরুল সাহেব একরকম শরীফুল সাহেবের সব সুখে দুঃখের সাথী। হঠাৎ করে মেয়ের এমন সম্বন্ধের কথা শুনে শরীফুল সাহেব যেন আকাশ থেকে পড়ে, তাই বদরুল সাহেবকে ফোন করে আনিয়েছেন। শরীফুল সাহেব কি বলবেন বুঝতে পারছে না। এদিকে ঐন্দ্রিলা সুন্দর করে সাজিয়ে যাচ্ছে পিউ। অভ্রের মতো মানুষ তাকে বিয়ে করতে চাবে, এটা যেন ভাবনার বাইরে তার কাছে। কিছুটা আজ করেছিল, কিন্তু ভেবেছিল এটা হয়তো অভ্রের ক্ষণিকের ভালো লাগা। সাজাতে সাজাতে বলেই ফেলল, আচ্ছা, ভাইয়া যে তোকে পছন্দ করে সেটা আজ তুই পেয়েছিলি। মানে মানে আর কি, তা ভালো লাগলে কি
কেউ এভাবে বিয়ের প্রস্তাব পাঠায়, তাও ভাইয়ার মতো মানুষ, যে কিনা বিয়ের নাম শুনলেই 10 হাত পেছনে ছুটে। পিউর কথা শুনে নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে ঐন্দ্রিলার। এরা ভাবছে অব্র তাকে ভালোবাসে, বিধায় বিয়ে করতে চাচ্ছে। এরা তো জানে না অব্রের সুপ্ত ইচ্ছা কি, আর ঐন্দ্রিলাকে সে কেন বিয়ে করতে চাচ্ছে। এটা তার প্রতিশোধ কেবল। কিরে, এখনই ভাইয়ার কথা ভাবছিস? না না, আচ্ছা উনি বিয়ে কেন করতে চান না? ঐন্দ্রিলার কথায় পিউ খানিকটা চুপ মেরে যায়, তারপর বলে, আমি তো সঠিকটা জানি না, তবে যতটুকু জানি উনি মেয়েদের পছন্দ করেন না। ওনার মনে হয় মেয়েরা টাকাকেই বেশি প্রাধান্য দেয়। ওনার মা মেবি ওনাকে খুব ছোট অবস্থাতে ছেড়ে চলে গিয়েছিলেন। কি? হুম। তাহলে যে এত গার্লফ্রেন্ড তার? ও, ওগুলো টাইম পাস। ভাইয়ার নারী সঙ্গ থাকা লাগে তাই থাকে, অথচ দেখ উনি কিনা তোকে বিয়ে করতে চায়, ভাবা যায়? পিউর কথার উত্তরে ঐন্দ্রিলা কিছুই বলল না। সেও তো টাইম পাস, নারীর সঙ্গ থাকা লাগে তাই তাকে বিয়ে করা, এক ঢিলে দুই পাখি মারা। কিন্তু এই বিয়েতে মানা করাটাও সম্ভব নয়, বাবা ভাইয়ের সম্মানের ব্যাপার। হঠাৎ খালার ডাক পড়ে, এখন বাইরে যেতে হবে। ঐন্দ্রিলা উঠে দাঁড়ালো, আয়নায় নিজেকে দেখে নিল। লাল শাড়িতে তাকে অনেক সুন্দর লাগছে, চাপা রঙে রংটা বেমানান লাগছে না। পিউ বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চুল বেঁধে দিয়েছে, চোখের কাজল এবং ঠোঁটের লাল লিপস্টিকটাও বেশ মানিয়েছে। কিন্তু সবই মিথ্যা, মিথ্যাকে সত্যি প্রমাণের চেষ্টা মাত্র। বসার ঘরের দিকে চা হাতে যেতে পা আটকে গেল তার। সামনে নীল শার্ট পরিহিত অভ্র বসে রয়েছে। আর লোকটা এত শান্ত হয়ে বসে রয়েছে যে বলার মতো নয়। কিন্তু এই লোকটার এখানে আসার কথা তো নয়। তাহলে সে কি ঐন্দ্রিলার দুর্ভাগ্যের মজা নিতে এসেছে? এটা হওয়ার সম্ভাবনা শতভাগ। ঐন্দ্রিলা ধীর পায়ে হেঁটে বদরুল সাহেবের পাশে বসলো। চাঁদনি বেগমের প্রথম দেখায় ঐন্দ্রিলাকে খুব মনে ধরেছে। দেখতে অপরূপ সুন্দরী না হলেও কি মায়াবী চেহারা, একটা শীতল স্নিগ্ধতা রয়েছে মুখে। সবাইকে সালাম দিল ঐন্দ্রিলা। অব্র এক দৃষ্টিতে ঐন্দ্রিলাকেই দেখে যাচ্ছে। এই কয়দিনে মেয়েটা অনেক পাল্টে গেছে, মুখে বিষণ্ণতার ছাপটি লেগে আছে। কোথাও না কোথাও এর পেছনে কারণটাও সেই। আজ তার আসার কথা ছিল না, কিন্তু সে এসেছে একমাত্র ঐন্দ্রিলাকে দেখতে। মেয়েটা তার ঘুম হারাম করে দিয়েছে। অবশ্য আরও একটা কারণ রয়েছে, সেটা হলো ঐন্দ্রিলাকে তার সিদ্ধান্ত জানানো। যদি ঐন্দ্রিলা চায় তবে সে তাকে কোনো রকমই জোর করবে না। কথা বলতে বলতে চাঁদনি বেগম বললেন, শরীফুল ভাই, আমি চাইছি ছেলে মেয়ে দুইজন নিজেদের মধ্যে একটু কথা বলে নিক। সংসার তো তাদের করতেই হবে, তাই তাদের কথা বলাটা দরকার। জি, আমার আপত্তি নেই। একটু ইতস্ততার সাথে শরীফুল সাহেব কথাটা বললেন। পিউ তাদের দুজনকে ছাদে দিয়ে আসলো। পিউর কেন যেন খুব ভালো লাগছে ঐন্দ্রিলা তার ভাসুরের বউ হতে চলেছে এটা ভেবে। ঐন্দ্রিলা এবং অভ্রকে ছাদে নিয়ে নিচে নামতে নামতে দেখলো নীলাদ্রি বিষণ্ণতার সাথে সিগারেটে টান দিয়ে যাচ্ছে। খানিকটা চড়া গলায় পিউ বলল, নিকোটিনের ধোঁয়ায় নিজের লিভারের 12টা না বাজালে নয়। আপনাকে কাল থেকে খুব চিন্তিত লাগছে, কি নিয়ে ভাবছেন? কেন জানি এই বিয়ের প্রপোজালটা আমার হজম হচ্ছে না। মানে আপনার অভ্র ভাইকে পছন্দ নয়? কথাটা সেটা না, আসলে ঐন্দ্রিলাকে ছোটবেলা থেকেই বাবা আগলে রেখেছে। মেয়েটা বাহিরের থেকে কনফিডেন্ট, চতুর, শক্ত দেখালেও ভেতর থেকে অনেক ভঙ্গুর, খুব ইমোশনাল। অভ্র সম্পর্কে যতটা জানি সে খুব রাগী, কাউকে পরোয়া করে না। সে কি আমার বোনকে সামলে রাখতে পারবে? ঐন্দ্রিলা তোমার মতো নয় মুবাশিরা। ঐন্দ্রিলা আমার মতো নয়, এটা যেমন ঠিক এটাও ঠিক। অভ্র ভাই 5টা মানুষের মতো নয়। ওনার কাছে সম্পর্কের দাম অনেক বেশি। আমাকেই বা আহানাকেই দেখুন, আহানা তার আপন বোন নয়, কিন্তু সে আহানা চাইলে তাকে চা এনে দেবার মতো দুর্লভ জিনিসও সে করতে রাজি। আমি তার ভাইয়ের বউ, অথচ আমাকে সে আহানার থেকে কম ভালোবাসেনি। একটা ছোট বোনের মতো আমাকে এই 2.5 বছর ট্রিট করেছে। সবচেয়ে মজার ব্যাপার, বাবার কাছে আমার দ্বিতীয় বিয়ের জন্য সুপারিশ করেছেন। অভ্র ভাইয়া মানুষটা অন্যরকম। ওনার কিছু তিক্ত অতীতের কারণে আজকে উনি এতটা রাগী, বেপরোয়া। তবে আমার কেন যেন মনে হয় উনি ঐন্দ্রিলাকে একটু কষ্ট পেতে দেবেন না। তাই যেন হয়, সেটা না হলে আমিও ছেড়ে কথা বলবো না অভ্রকে। এবার সিগারেটটা ফেলুন, চলুন বসার ঘরে যাওয়া যাক। বলে পিউ ভেতরের দিকে যাওয়া শুরু করলো। নীলাদ্রি অবাক নয়নে পিউকে দেখছে। মেয়েটার মাঝে একটা অদ্ভুত মায়াবী শক্তি আছে,
নীলাদ্রি যখনই টেনশনে থাকে মেয়েটা তার সাহসেই পরিণত হয়। আচ্ছা, মেয়েটা কি তবে তার মনে কোথাও জায়গা করে নিচ্ছে নিজের, নাকি সেই পুরনো জায়গাটাই আবার সজীব করে তুলছে? এদিকে ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা এবং অভ্র। দুজনের মুখে কোনো কথা নেই। অভ্র বারংবার চেষ্টা করছে কিছু বলার, কিন্তু কেন যেন চেয়েও কিছু বলতে পারছে না। ঐন্দ্রিলার চোখ বাহিরের দিকে, আর অভ্রের নজর স্থির ঐন্দ্রিলার দিকে। গোধূলির আলোতে তাকে ভীষণ মায়াবী লাগছে। বাতাসের সাথে অবদ্ধ চুলগুলো উঠছে। অভ্রের কাছে লাগছে যেন কোনো ভাস্কর্যের হাতের নিপুণ শিল্পকর্ম তার পাশে দাঁড়িয়ে আছে। বাহিরের দিকে তাকিয়ে ঐন্দ্রিলা বলল, আপনি নাকি কোনোদিনই বিয়ে করতে চাইছিলেন না, তবে এই বিয়েতে এত তোড়জোড়ের কারণ কি? শুধু নিজের অপমানের প্রতিশোধ? তুমি যদি চাও তাহলে বিয়েতে মানা করে দিতে পারো। আমি তোমাকে আটকাবো না, বরং তোমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। আপনার কাছে কোনো কিছুরই কোনো দাম নেই না? এত সেলফ সেন্টারড কেন আপনি? আমি সেলফ সেন্টার্ড নয়তো কি বলুন তো? আপনার মনে হয়েছে বিয়ে করবেন, করলেন। এখন আপনার মনে হচ্ছে ডিভোর্স দিবেন, সেজন্য ডিভোর্সের ব্যবস্থা করবেন। আচ্ছা, আমি কি আপনার হাতের পুতুল? শুনে রাখুন, বিয়ে যখন করেছেন তবে সেটাকে পালন করার মতো সৎসাহস রাখুন। মানে ব্যাপারটা স্পষ্ট। আমাকে একবার যখন বিয়ে করেই ফেলেছেন, তাহলে সেটাই সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। ঐন্দ্রিলার কথায় অভ্র অনেকটা অবাক হয়। ঐন্দ্রিলার চোখ এখনও বাহিরে স্থির, চোয়াল তার শক্ত। তবে কি ঐন্দ্রিলাও অন্য নারীদের মতোই? সে তো অভ্রকে ভালোবাসে না, তবে কেন সে বিয়েটা করতে চাচ্ছে? কেবল অভ্রের টাকার প্রতি তার লোভ? হয়তো সেটাই। নয়তো অভ্র তাকে ডিভোর্সের অপশন দেওয়ার পরও কেন ওই বিয়েটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে? বাঁকা হেসে টিটকারের স্বরে অভ্র বলে, আমি কেন এতদিন বিয়ে করতে চাইনি কারণটা কি তোমার জানা আছে? নারীকে আজকাল শুধু বিছানাতেই ভালো লাগে, ক্ষণিকের কামনা মাত্র। তার প্রতি মায়াটুকু জন্মায়, কিন্তু ভালোবাসতে ইচ্ছা হয় না। টাকার বিনিময়ে সব করতে পারে এই নারী। তুমি নিজেকেই দেখো অন্দ্রিলা, আজ আমাকে বিয়ে করায় রাজি হয়েছ, তার কারণ একমাত্র কি টাকা নয়? অবশ্যই টাকা, নয়তো আমার মতো একটা মানুষকে বিয়ে করতে রাজি হওয়ার কোনো উপলক্ষ অন্তত আমি খুঁজে পাই না। অভ্রের কথায় ঐন্দ্রিলা চোয়াল যেন আরো শক্ত হয়ে যায়। একটা লোকের মেয়েদের চিন্তা এতটা খারাপ হতে পারে? সে ঐন্দ্রিলাকেও অন্য মেয়েদের মতো টাকার লোভী ভাবছে। রাগ সামলে খানিকটা ক্ষুব্ধ গলায় বলে সে, আপনি নারীকে চিনেনই না অভ্র। চিনলে হয়তো এমন কথাগুলো আসতোই না। নারী শক্তির রূপ হয়। হয়তো এমন নারীর সাথে আপনার এখনো পরিচয় হয়নি। মনে রাখবেন, পতিতারা আপনার সাথে টাকার বিনিময়ে শরীর বিকিয়ে দেয় ঠিকই, কিন্তু সেই টাকা তার নিজের জন্য কামাই করেন না। হয়তো সে অনৈতিক টাকাটা দিয়েও সে তার পরিবারকে দুমুঠো অন্ন জোগাড় করে দেয়। অভ্র সাহেব, আপনি নারীর মায়া খেলা কখনোই বুঝবেনই না। যেদিন একজন সত্যিকারের নারীর সাথে আপনার পরিচয় হবে, সেদিন না হয় এই ব্যাপারে কথা বলবো। তাহলে তুমি বলছো নারীকেও ভালোবাসা যায়? আচ্ছা, তুমি কি সত্যিকারের নারীর স্বরূপ ভাবছ? সত্যিকারের নারী হলে বোধহয় আপনার কুরুচিপূর্ণ কথাগুলো শুনতাম না, বরং আপনার গালে ঠাস করে চর বসিয়ে চিনিয়ে দিতাম নারী শুধু বেড পার্টনার হয় না। বলে ঐন্দ্রিলা সেখান থেকে প্রস্থানের জন্য পা বাড়ায়, আবার থেমে পেছনে ফিরে বলে, আমি আপনাকে আপনার টাকার জন্য বিয়ে করতে রাজি হইনি। আপনি যদি আমাকে টাকায় মুঠিয়েও রাখেন, তাতেও আমার সত্তাটাকে বদলাতে পারবেন না, না আমার চিন্তাধারা। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি কেবলমাত্র আমার বাবা এবং ভাইয়ের কথা ভেবে। একটা কেন, 10টা ডিভোর্স হলেও আপনার কিছু চাই আসবে না, তবে আমার চাই আসবে, আমার ভাইয়ের চাই আসবে, আমার বাবার সম্মানহানি হবে। বৃষ্টির দিনও আমি কেবলমাত্র আমার বাবার সম্মানহানির ভয়ে আপনাকে বিয়েটা করেছিলাম, তাই আপনার এক্স গার্লফ্রেন্ডদের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। অভ্র বেকুবের মতো তাকিয়ে আছে। ঐন্দ্রিলা তার কথা বলে সেখান থেকে চলে গেল। না, অভ্র ভুল করেনি। সে ভুল নারীকে নিজের জীবন সাথী হিসেবে বেছে নেয়নি। এমন কাউকেই তো চেয়েছিল, সে যার কাছে সম্পর্কের দাম টাকার থেকেও বেশি হবে। ঐন্দ্রিলা নামক মেয়েটা নেশার মতো হয়ে উঠেছে। যত দেখছে তত তার জালে আটকে যাচ্ছে। তাহলে অভ্র চৌধুরীকেও এই সংসার জীবন পালন করতে হবে। রাত 11টা। বারান্দার এক কোনায় দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা। হাতের অনামিকা আঙ্গুলের সোনার আংটিটা এই রাতেও জলজল করছে। অভ্রের ফ্যামিলি আংটি পরিয়ে দিয়ে গেছে। বাবা এবং দাদা ভাই ঘুরে এসেছে। না জানি কি জাদু করেছে অভ্র। বাবা খুব খুশি। ডেট ফিক্স, সামনের শুক্রবার তাদের বিয়ে। আচ্ছা,
কোনো ভুল করছে না তো? জিদের বশে অব্র তাকে বিয়ে করেছে, এখন সে এই বিয়েটা বয়ে নিয়ে যাবে, সেটাও জিদের বশে। একটা সম্পর্ক শুধু জিদের বশেই তৈরি হচ্ছে, এটার পরিণামটা কি সুখময় হবে? কতদিন লড়বে একে অপরের বিরুদ্ধে? ঐন্দ্রি আসবো? শরীফুল সাহেবের কথায় ঐন্দ্রিলার ভাবনার ছেদ পড়ে। পেছনে তাকে দেখে শরীফুল সাহেব দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। মুচকে হেসে বলে, বাবা দাঁড়িয়ে আছো কেন, আসো না। তোমার সাথে কিছু কথা বলার ছিল। তুমি খুশি তো মা এই বিয়েতে? সত্যি তোমার কোনো আপত্তি নেই তো? ঐন্দ্রিলার চোখ ছলছল করছে, কি বলবে বাবা ভেবে পাচ্ছে না। ঠিক তখন নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।